সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইংলিশে একটা সেন্টেন্স আছে যেটা হলো, দি মোর উই কেয়ার, দি বিগার উই গ্রো অ্যাজ হিউম্যান বিং। অর্থাৎ মানব জাতিকে আপনি যত বেশি কেয়ার করবেন, যত বেশি তাদেরকে দেখাশোনা করবেন, তাদেরকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করে নিতে পারবেন। তাদের কোনো লিমিট নাই। হিউম্যান বিইং, তাদের কোনো লিমিট নেই। লিমিটলেস ড্রিম তারা দেখতে পারে, লিমিটলেস সাকসেস তারা নিয়ে আসতে পারে। এই কথাটা এই জন্য বললাম, একটা দেশের জনসংখ্যা কখনো বোঝা নয়। একটা দেশের জনসংখ্যা ওই দেশের জন্য অনেক বড় একটা সম্পদ। এই জনগোষ্ঠীকে আপনি যখন দক্ষ করে নিতে পারবেন না, দক্ষ করে তুলতে পারবেন না, তখনই একটা রাষ্ট্রের জন্য, একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য হয়তোবা বোঝা হিসেবে আমরা মনে করি। কারণ হচ্ছে হিউম্যান বিইং, আপনি সে কখনো মায়ের পেট থেকে শিক্ষিত হয়ে স্কিলফুল হয়ে জন্মগ্রহণ করে না। এই দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে তাকে মানুষ বানাতে হয়, তাকে স্কিলফুল হিসেবে তৈরি করে নিতে হয়। এই পৃথিবীতে যত মাখলুকাত আসে, ধরেন একটা বাঘের বাচ্চা থেকে বাঘ যখন জন্মগ্রহণ করে তাকে বাঘ হিসেবে সবাই চেনে। একটা ছাগলের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে ছাগলের বাচ্চা হিসেবে সবাই চেনে। সেম একইভাবে এই সিস্টেমে প্রত্যেকটা পশু পাখির জন্মটা এভাবেই, যেভাবে জন্ম হয় সেভাবে তার নামকরণ হয় অটোমেটিক্যালি। কিন্তু শুধুমাত্র মানুষ জন্মগ্রহণ করার পরে সেই মানুষকে দেখাশোনা করে, সেই মানুষকে পরিচর্যা করে মানুষের মতো মানুষ হিসেবেই তৈরি করতে হয়। তো আপনি আপনার একটা দেশের জনসংখ্যাকে, জনগোষ্ঠীকে আপনি রাষ্ট্রীয়ভাবে যত বেশি দেখাশোনা করতে পারবেন, যত বেশি তাদের পিছনে ইনভেস্ট করবেন, তাদেরকে রিসার্চ করার মতো ব্যবস্থা করে দিবেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদেরকে অ্যাডাপ্ট করতে পারবেন, আপনি ওই রাষ্ট্রকে অতি দ্রুত আপনি একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারবেন। এখন সেই জায়গায় যদি আমরা উল্টো চিন্তা করি, একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় সম্পদ আপনি যদি কয়েকটা গুরুত্বপূর্ণ সম্পদ কাউন্ট করেন, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে মানব জাতি। এই মানব জাতিকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, সে কী পরিমাণ পরিবর্তন আপনার লাইফে আনতে পারবে, যেটা আমরা কখনো ক্যালকুলেট করে চিন্তা করতে পারবো না। আপনি দেখেন, গুগলের সিইও, সে হচ্ছে ইন্ডিয়ার একজন নাগরিক, কিন্তু সে গুগলকে লিড করছে পুরো পৃথিবীতে। এটার কারণ কি? এর কারণ হচ্ছে আপনি ইন্ডিয়াতে যদি একটু মুভ করেন, ইন্ডিয়াকে যদি আপনি রিসার্চ করেন কি পরিমাণ তারা ডেভেলপ হচ্ছে বিভিন্ন ক্রিটিক্যাল জায়গায়। এই রেগুলেশনের যুগে, অনলাইনের যুগে, ইন্টারনেটের যুগে তারা কি পরিমাণ রাজত্ব করতেছে পুরো বিশ্বব্যাপী। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে তাদের দেশের এনভায়রনমেন্ট, তাদের দেশের রাষ্ট্রীয় সাপোর্ট, তাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ হিসেবে মানুষকে তারা মডিফাই করার চেষ্টা করে। আমি উন্নত বিশ্বগুলোর কথা নাইবা বললাম, আমাদের পাশের দেশের এই দেশটার কথা বললাম এই জন্য, সঠিকভাবে বোঝার জন্য। আমরা তো তাদের সাথেই জড়িত। সেই হিসেব করলে আমরা 18-20 কোটি মানুষের জন্য কয়টা রিসার্চ সেন্টার আছে। আমাদেরকে উন্নত রাষ্ট্র, যেই রাষ্ট্রে, যেই দেশে, যেই পৃথিবীর যেই প্রান্তে অনেক ভালো ট্রেনিং করানো হয়, গুগল বোঝানো হয়, হ্যাকার বোঝানো হয়, সাইবার সিকিউরিটি শেখানো হয়, কারা লিড করছে সেই দেশে আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো সাপোর্ট আছে কিনা, বা তাদেরকে আমাদের দেশে নিয়ে এসে আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে কোনো ট্রেন আপ করানো হচ্ছে কিনা, আছে কোনো স্টেপ আমার চোখে এখনো পড়া নাই। আপনি, আমার কাছে একটা জিনিস অবাক লাগে, সেটা হচ্ছে এই ফ্রিল্যান্সিং যখন আবিষ্কার হয় বাংলাদেশে, কিন্তু সরকারিভাবে কোনো ধরনের শুরু থেকে স্টেপ গ্রহণ করে নাই, জানতেও না। কারণ হচ্ছে জানবে কীভাবে, জানার কোনো ওই ছিল না। যখন বাংলাদেশে কিছু কিছু তরুণ উদ্যোক্তা সফল হয়, মিডিয়ার মাধ্যমে তাদের নাম উঠে আসে, তাদের সাক্ষাৎকার উঠে আসে, তখন আস্তে আস্তে গিয়ে সরকার তাদেরকে অ্যাকোয়ার করে।
সরকার এটা আমলে নেই যে ফ্রিল্যান্সিং নামক একটা পেশাও ভাগ্য পরিবর্তন করতে পারে, বেকারত্ব দূর করতে পারে। কিন্তু আমরা যদি চিন্তা করি সেই হিসেবে কিন্তু আমাদের দেশে এখনও ফ্রিল্যান্সিংয়ের জন্য তেমন একটা সাপোর্টিং টিম, ফিনান্সিয়াল বলেন, বিভিন্ন যে সাপোর্ট দরকার, ইনস্ট্রুমেন্ট দরকার, সেই সাপোর্টটা কিন্তু খুবই কম পাচ্ছে। সরকারিভাবে যদি সেই সাপোর্টটা অনেক বেশি ইজি এবং সহজ করতো, তাহলে যারা রুরাল এরিয়ায় বসবাস করে, গ্রাম্য ট্যালেন্ট যারা টাকার অভাবে, সাপোর্টের অভাবে, ফিনান্সিয়ালের সাপোর্টের অভাবে এগিয়ে আসতে পারতেছে না, তারা কিন্তু অনেক ভালো করতো। তারা ভালো করলে তাদের ফ্যামিলি দারিদ্রতার হাত থেকে মুক্তি পেত, তারা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারত, দেশের সরকারের চাপ কমতো। সেই অ্যাভেলেবেল সাপোর্ট কি আছে বর্তমানে নেই। আমি শুরুতে যে একটা ইংলিশ সেন্টেন্স বললাম, এই কথাটার মিনিং কিন্তু অনেক ডিপলি চিন্তা করতে পারবেন। আপনি যখন ট্যালেন্ট এবং হায়ার টেকনোলজি অ্যাড করতে পারবেন আপনার দেশের জন্য, তখন কিন্তু সেখানে মাল্টিপল সাকসেস তৈরি হয়। তখন পুরো পৃথিবী আপনি কাঁপিয়ে দিতে পারবেন। যখন ট্যালেন্ট এবং হায়ার টেকনোলজি আপনার জীবনে অ্যাড হবে, আপনার দেশে অ্যাড হবে, আপনার সমাজে, আপনার বিভিন্ন ইনস্টিটিউশনে অ্যাড হবে, ওই ইনস্টিটিউশন, ওই দেশ অনেক বেশি রেগুলেশন, অনেক বেশি ইনোভেটিভ, অনেক বেশি ইনভেনশন তৈরি করতে পারে। এটা একটা বিষয়। এখন আজকের এই ভিডিওটা আমি এই জন্য করছি, আমাদের দেশের ছাত্র সমাজকে আমরা কি পরিমাণ অবহেলা করি, যেটার নমুনা এই কোটা আন্দোলন। এখানে যারা কোটা আন্দোলন করতেছে এরা সবাই কিন্তু সরকারি চাকরি করবে না, হয়তো এখান থেকে 1 or 2% সরকারি চাকরি পেতে পারে, অথবা অ্যাপ্লাই করবে, এর বেশি না। ম্যাক্সিমাম দেখবেন বিভিন্ন জায়গায় তারা নিজেদের সাকসেস নিজেরা তৈরি করবে। কেউ দেখবেন অনলাইন জগতে ইঞ্জিনিয়ার হবে, কেউ দেখবেন আইটি ফার্মের মালিক হবে, কেউ দেখবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজের প্রতিষ্ঠান হবে। ম্যাক্সিমাম লোক কিন্তু এভাবেই যাবে। এখনকার স্টুডেন্টগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো, ট্যালেন্ট অনেক বেশি। এখন কারা আসলে বেনিফিশিয়ারি হবে? 1 or 2% বেনিফিশিয়ারি হবে এই কোটা আন্দোলন থেকে। কিন্তু আমরা এই সামান্য জিনিসটুকুকে আমরা রাষ্ট্রীয়ভাবে যেভাবে ক্রিটিক্যালভাবে তৈরি করে রেখেছি, যেটা আসলে খুব দুঃখজনক। একটা দেশের রাষ্ট্রীয় সাপোর্ট যদি তার জনগোষ্ঠীর উপরে স্বচ্ছভাবে না থাকে, সেই জনগোষ্ঠী কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনি বিদেশ থেকে ঋণ নিয়ে আসতেছেন, সেই ঋণ কোন খাতে আপনি খরচ করতেছেন? আপনি তো কোনো জায়গায় খরচ করতে পারতেছেন না। কারণ হচ্ছে আপনার যে ভর্তুকি, আপনার যে চোর বাটফার, যারা ইনস্টিটিউশনে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে, কোটি কোটি, হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে ফেলছে, সেই জিনিসগুলোর ঘাটতি আপনি পূরণ করার জন্য ঋণ নিয়ে আসতেছেন। আর সেই ঋণের টাকা পরিশোধ করার জন্য, সেই ঋণের টাকা পরিশোধ করতেছে এই দেশের সাধারণ পাবলিক, সাধারণ জনগণ। এই ভিডিওটি যারা দেখতেছেন, আমি সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য, শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। আমার একটা জিনিস অবাক লাগে, সেটা হচ্ছে দল মত নির্বিশেষে এই দেশের মানুষ আসলে কি তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে? তারা কি তাদের ছেলে মেয়ে এই বাংলাদেশে ফেয়ারলেস চলাফেরা, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে? এটা একটা প্রশ্ন থেকে গেল। কারণ সামান্য বিষয়ের জন্য আপনি বিভিন্ন সংগঠন যেভাবে আগ্রাসীভাবে অ্যাটাক করে, কোনো টিচার চাই না, কোনো শিক্ষিত লোক কি অশিক্ষিত কি ভালো মন্দ কোনো কিছু বিচার না করে অ্যাটাক করে ফেলে। এটা রাষ্ট্রীয় একটি ব্যাড প্র্যাকটিস। কারণ হচ্ছে একটা রাষ্ট্রে আপনি বিভিন্ন সন্ত্রাসী সংগঠন যখন তৈরি করার জন্য মদত দিবেন, তখন কিন্তু সেই দেশে খুন খারাপি, চুরি চামারি এগুলো খুব সহজ জিনিস হয়ে যায়। একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, একটি দেশের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য একটা খারাপ থিঙ্কিং যথেষ্ট, একটা ব্যাড প্র্যাকটিস যথেষ্ট। যে দেশের রাষ্ট্রের ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রের মানুষকে, জনসাধারণকে প্রোটেক্ট না করে যারা রক্ষক, তারা যদি উল্টো রিয়েক্ট করে, সেই দেশে ধ্বংস ছাড়া আর কিছু না। আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, আফগানিস্তান বর্তমানে দেখেন যারা ক্ষমতায় আছে, আফগানিস্তান কি পরিমাণ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ওয়ার্ল্ডে আরও ছোট ছোট দেশের অনেক ইতিহাস আছে, যারা খুব অল্প সময়ের মধ্যে নিজেদেরকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের মধ্যে তাদের দেশকে
র্যাঙ্কিংয়ে নিয়ে আসছে, কিন্তু আমরা পারিনি। এটা এই যুগে এসে আমরা যেই ভবিষ্যৎবাণী যদি করি তাহলে আমরা পারবো না। কারণ হচ্ছে আমাদের দেশে একটা জিনিসের অনেক বেশি প্রভাব, সেটা হচ্ছে চোর সামারি দুর্নীতিবাজদের প্রভাব এই দেশে অনেক বেশি। কারণ রাষ্ট্রীয়ভাবে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। আমাদের দেশ থেকে হাজার কোটি টাকা যদি কোনো একটি দেশের বড় বড় হ্যাকাররা হ্যাক করে ফেলে, সেটা ব্যাক নিয়ে আসার মতো ক্ষমতা আমাদের দেশে হয় নাই, আমার মনে হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে যে নিউজগুলো আমরা পেয়েছি, টাকা হ্যাক হয়ে গেছে, ওই টাকাগুলো কি ব্যাক আনতে পারে নাই। সো এই টাকাগুলোর ভর্তুকি কোথায় থেকে দিবেন আপনি? সাধারণ জনগণের পকেট থেকে তো নেবেন। তাহলে সাধারণ জনগণের কাছে আপনি রাষ্ট্রীয় ক্ষমতার থেকে তাদের কাছে ঋণী, আপনি সেটা অ্যাপোলজি না করে আপনি উল্টো তাদের উপরে স্টিম রোলার চালাচ্ছেন। আপনি একটি দেশের একটা ছাত্র, সে আইনস্টাইন হতে পারে, সে বিল গেটস হতে পারে, আলিবাবার জ্যাক মা হতে পারে, যদি তাদেরকে সেভাবে স্বপ্ন দেখানো হয়, তাদেরকে সেভাবে তৈরি করা যায়। কিন্তু আমরা তার উল্টো, এই দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার বর্তমানে হিংসা এবং ঘৃণা নিয়ে বসবাস করে। কারণ তাদের ক্ষমতা নাই মুখে কথা বলার, বাকশক্তি হরণ করা হয়েছে। এই দেশ ধ্বংস করার জন্য বর্তমান ক্ষমতাশীল দায়ী। কারণ হচ্ছে মানুষকে আপনি কেন বাধ্য করবেন আপনাকে ভালোবাসার জন্য? বরং চেষ্টা আপনি এমন কাজ করুন মানুষ যেন আপনাকে ভালোবাসতে বাধ্য হয়। সো আমি ওই যে ইংলিশ কথাটা বললাম, ইংলিশ যে সেন্টেন্সটা আমি বললাম, হিউম্যান বিং, মানব জাতিকে আপনি যত বেশি কেয়ার করবেন তার থেকে তত বেশি আউটপুট পাবেন। সে ইনভেনশন করতে পারে, সে নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন থিঙ্কিং দিয়ে আপনার পুরো রাষ্ট্রকে চেঞ্জ করে দিতে পারে। সে তো আপনার থেকে ফান্ড চাচ্ছে না। আপনি একটা নিরাপদ পরিবেশ তৈরি করে দেন, আপনি নিরাপদ রাষ্ট্র তৈরি করেন, দেখবেন আপনার দেশের সব কিছু কন্ট্রোলে চলে আসবে। আপনি দুর্নীতি ঠেকানোর জন্য আপনি স্টেপ গ্রহণ করেন। আপনি দুর্নীতি ঠেকাতে না পারলে আপনার এই দেশ ধ্বংস হয়ে যাবে। এখন কোনো একজন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে বাইরে টাকা পাচার করতে হয়, তাহলে বাংলাদেশ ব্যাংকের অথরাইজেশন লাগে। তাহলে বাংলাদেশ ব্যাংক কেমন জায়গা সেটা আমরা সবাই জানি। সে বাংলাদেশ ব্যাংকের সিগনেচার ছাড়া কি টাকাগুলো বাইরে যায়? আমার তো মনে হয় না। বাংলাদেশ ব্যাংকের সিগনেচার ছাড়া বাংলাদেশের টাকা কখনো বাইরে পাচার হয় না। কে সেই ব্যক্তি যার সিগনেচারে এই টাকাগুলো বাইরে গেল? কারা জড়িত? এগুলো আমরা সাধারণ মানুষ আমরা বুঝি। শুধু আপনি এমপি, মন্ত্রী, আপনি সব বুঝেন, সাধারণ মানুষ কিছু বোঝে না। এরকম চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এখনও সময় আছে, এই বাংলাদেশকে পরিবর্তন করা যাবে যদি রাষ্ট্রীয়ভাবে স্বচ্ছতা আসে, রাষ্ট্রীয়ভাবে আপনি যদি পরিবর্তন হন, আপনার থিঙ্কিং যদি পরিবর্তন হন, দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন হয়। কৃষিখাতকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। কৃষিখাতকে ধ্বংস করে দালাল এবং রাজাকারদেরকে, দালাল এবং রাষ্ট্রীয় শত্রুদেরকে উস্কানি দিয়ে তাদের পকেট বাড়ি করা হচ্ছে। একটা ডিম যিনি উৎপাদক, একটা মুরগি যিনি লালন পালন করে কষ্ট করে, সেই ডিমকে তিনি প্রসেস করে সে বিক্রি করে 10 টাকা। আর যে দালাল ডিম কিনতে আসে সে প্রফিট করে 30-40 টাকা, 100 টাকা। আমরা সেই দেশে বসবাস করি, যেই দেশে কৃষকের কদর নাই, জ্ঞানীদের কদর নাই, যেই দেশে শিক্ষকদের কদর নাই, যে দেশে এক কথায় মানুষের মতামতের কোনো কদর নাই, সেই দেশ কখনো উন্নত হবে না। আপনি সাময়িক কষ্ট হয়তো বিলাসবহুল আরামায়েশ লাইফ লিড করবেন, একটা সময় আপনার ধ্বংস কিন্তু অনিবার্য। শ্রীলঙ্কার পরিস্থিতি আমরা যদি চিন্তা করি, এই শ্রীলঙ্কার মানুষজন কী পরিমাণ আগ্রাসী মনোভাব নিয়ে যেই কর্মকাণ্ড তারা করেছে, এটা পৃথিবীতে নজিরবিহীন। আমাদের দেশে কিন্তু সেটা হয় নাই, কারণ আমাদের দেশের মানুষ এখনও অনেক ভদ্র, ধৈর্য ধরে আছে। ঠিক আছে? সো রাষ্ট্রের ক্ষমতা যারা আছেন, আপনারা পুলিশ বাহিনী দিয়ে, যেসব বাহিনীর জনসাধারণের টাকা দিয়ে তাদের স্যালারি হয়, সেই স্যালারি দিয়ে তারা তাদের ছেলে মেয়েকে লালন পালন করে,
তাদের বউ বাচ্চাদের লালন পালন করে, সেই পুলিশ বাহিনী কিভাবে পারে একজন ছাত্রর বুকে গুলি মেরে ফেলতে? এটা কিভাবে সম্ভব? সো আমার আসলে বুঝে আসে না। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আসলে খুব বেশি দুঃখ লাগে যখন দেখি মানুষ আসলে, এই দেশের মানুষ যখন বাক শক্তি হারিয়ে ফেলে, দেশের মানুষ ভালো মন্দ বলতে পারে না, দেশের মানুষ রাষ্ট্রীয়ভাবে যখন হ্যায় প্রতিপন্ন হয়, বিভিন্ন সেক্টরে ধ্বংসের মুখে এখন বর্তমানে। প্রবাসীদের কথা নাইবা বললাম, এই প্রবাসী যদি একটা মাস টাকা না ফাটাই আপনার ব্যাংকে, আপনার দেশের কি অবস্থা হবে আপনি চিন্তা করছেন? রিজার্ভ কোথায় গিয়ে ঠেকবে? আপনার যখন রিজার্ভ ধ্বংসের মুখে, তখন এই প্রবাসীরা কিন্তু আপনার দেশকে বাঁচানোর জন্য, দেশপ্রেম তাদের কি পরিমাণ কাজ করে, কিন্তু তাদের যখন দেশে আসে বা বিদেশে, তাদের কোনো টেক কেয়ার নাই, তাদের কোনো দেখাশোনা নাই। ফরেন মিনিস্ট্রি, আমাদের বিদেশের একটা শ্রমিক যদি কোনো কষ্ট দুঃখে থাকে, তাদেরকে দেখাশোনা করার কেউ নেই, উল্টো তাদেরকে বিড়ালের মতো লাথি মারে। এটা সেই দেশ। প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে ফেলেছে, প্রত্যেকটা সেক্টর ধ্বংসের মুখে। এই দেশের যতদিন পর্যন্ত স্বচ্ছতা আসবে না, দুর্নীতিমুক্ত হবে না, ততদিন সাধারণ জনগণ মাথা তুলে দাঁড়াতে পারবে না। বর্তমানে সাধারণ জনগণের মাথার উপর 1.5 লক্ষ টাকা ঋণ, কম বেশি 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে বসবাস করে। সাধারণ পাবলিক কি এগুলো কখনো মাথায় নিচ্ছে না? তারা সাধারণ মানুষ, তারা কষ্টপিষ্ট করে তাদের ছেলেকে মানুষ করবে, সেই ছেলে যোগ্য হয়েও রাষ্ট্রীয়ভাবে সেই সম্মান পাবে না, সেই প্রায়োরিটি পাবে না, তখন তো সেটা দুঃখ থেকে যায়। সো যারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন, হিউম্যান বিইং, মানব জাতি কিন্তু অনেক বড় একটা অ্যাসেট, তাদেরকে ধ্বংস করার ফাইতারা করবেন না। এই দেশ মুক্তিযুদ্ধের পরে 50 বছর যদি আপনি পরিবর্তন বলেন, ইনভেনশন বলেন, কিছু আছে, ধ্বংস ছাড়া কিছু আছে? কিছু নাই। আপনি এমন জিনিস আবিষ্কার করছেন, এমন রাজনীতি তৈরি করছেন, যে রাজনীতি বলি হয়ে কোটি কোটি মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে। এয়ারপোর্টে যখন যাই, সাধারণ মানুষ যখন যাই, তখন এয়ারপোর্ট এত পরিমাণ ধ্বংসের লীলা খেলা চলে। এখানে একটা প্রবাসী বিদেশ থেকে 10 বছর 12 বছর কষ্ট করে এসে এয়ারপোর্টে যখন পা দেয়, তার দুঃখ শুরু হয়। তখন কি পরিমাণ তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তাদের গুরুত্বপূর্ণ জিনিস, তাদের গুরুত্বপূর্ণ আমানত নষ্ট করে ফেলে, চুরি করে ফেলে। এটা কারা করে? নিশ্চয়ই এ দেশের মানুষে করে। সরকারি চাকরিজীবী যারা ওখানে আছেন, সরকারি দায়িত্বে, আপনি মনে করেন আপনি রাজা হয়ে গেছেন। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে একদিন, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে একদিন। রাষ্ট্রের চাকর হয়ে সাধারণ পাবলিকের উপরে অত্যাচার চালানো, এটা জালিমের চাইতে কম কিছু নয়। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করলে পৃথিবীতে ভিক্ষুকের জাতি হয়ে বসবাস করতে হবে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করলে সারা জীবন ভিক্ষা করে যেতে হবে। যেই ভিক্ষাবৃত্তি কখনো শেষ হবে না। সো যেসব জায়গায় কারেকশন করা দরকার, অতি দ্রুত কারেকশন করা আমাদের প্রয়োজন। রাষ্ট্রীয়ভাবে স্টেপ নেওয়া প্রয়োজন। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করেন, আপনাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, এই দেশ কখনো উন্নত হবে না। চোরের দল চুরি করবে, আর আপনি শুধু বাহির থেকে ঋণ নিয়ে এসে সেটার ঘাটতি পূরণ করবেন, আর সাধারণ জনগণ শুধু ঋণ দিতে থাকবে। অন্য কথা নাইবে বললাম। সো মানুষকে আর কষ্ট দিয়েন না। মানুষের অভিশাপ অনেক বড় অভিশাপ। মানুষের অভিশাপ যখন আপনার লেগে যাবে, আপনার বিমান অটোমেটিকলি রাডারে আর কাজ করবে না, অটোমেটিকলি গায়েব হয়ে যাবে। সো নিজের জীবনকে যেমন ভালোবাসেন, সাধারণ মানুষের জীবনকে এরকম ভালোবাসেন। নিজে যখন গরুর মাংস দিয়ে ভাত খাবেন, তখন সাধারণ পাবলিক কী দিয়ে ভাত খায় সেটা যেন মাথায় থাকে। বাকি কথা নাই বা বললাম। তো এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করবেন, সবাই আপনাদের মতামত জানাবেন, সাপোর্ট করবেন। দেখা হবে অন্য নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।